ভারত সরকার তুর্কিকে নিয়ে কোন সিক্রেট ফাইল জমা দিয়েছে? ইন্ডাস ওয়াটার ট্রিটি স্থগিত করার পর চীন কিভাবে পাকিস্তানকে সাহায্য করছে? পাকিস্তানের জন্য জলের বন্দোবস্তের চেষ্টা কিভাবে চলছে? এবং এর পাশাপাশি ভারত সরকারের অ্যাকশনের পর বাংলাদেশের সুরে কি পরিবর্তন এসছে? এবং আরো অনেক গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে, যেগুলো আপনি মেন মিডিয়া চ্যানেলগুলোয় দেখতে পাবেন না। সবচেয়ে আগে আমরা আলোচনা করব তুর্কিশ কোম্পানি সেলভি এভিয়েশন ভার্সেস ভারত সরকার মামলার বিষয়ে, যার প্রথম শুনানি রিসেন্টলি দিল্লি হাইকোর্টে হয়েছে। প্রথম দিনে সেলভি এভিয়েশনের পক্ষ থেকে হাজির ছিলেন মুকুল রোহতগি স্যার এবং ভারতের পক্ষে ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা স্যার। 19 মেতেই মামলায় আদালত কোনো রায় দেয়নি। দিল্লি হাইকোর্ট উভয় পক্ষের যুক্তি শুনেছে এবং একটা মন্তব্য দিয়েছে যা ইঙ্গিত করে সেলভি এভিয়েশনের জন্য ভীষণই খারাপ খবর আসতে পারে। সেলভি এভিয়েশনের পক্ষে মুকুল রোহতগি স্যার বলেন, এই কোম্পানির ট্র্যাক রেকর্ড একেবারে পরিষ্কার, এতে একটাও দাগ নেই। কোনো প্রমাণ ছাড়া শুধুমাত্র জনমানুষের ধারণার ভিত্তিতে একটা কোম্পানির কন্ট্রাক্ট বাতিল করা পুরোপুরি ভুল। তিনি বলেন, ভারত সরকার সিকিউরিটি ক্লিয়ারেন্স কেন ফিরিয়ে নিয়েছে সেই ব্যাপারে কোনো কারণ জানায়নি এবং আমাদের নিজেদের পক্ষে কিছু বলারও সুযোগ দেয়নি এবং কোম্পানিকে আগাম কোনো নোটিশও দেওয়া হয়নি। সরকার শুধু দেখে যে কোম্পানির মধ্যে তুর্কির শেয়ার হোল্ডার আছে, ব্যাস সেটা দেখে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলে। এর উত্তরে কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা স্যার বলেন, সেলভি এভিয়েশন কোম্পানি বিমানবন্দর সংক্রান্ত অত্যন্ত সেনসিটিভ অপারেশনের সঙ্গে যুক্ত এবং কোম্পানির কর্মীদের বিমানবন্দরের প্রতিটা কোনায় যাওয়ার সুযোগ থাকে আর তারা প্লেন এবং এর সব অংশে পৌঁছাতে পারে। এই সিচুয়েশনে কোম্পানিকে কাজ দেওয়া ঝুঁকিপূর্ণ হবে। শুধু কার্গোই নয়, প্যাসেঞ্জারদের তথ্য তাদের হাতে থাকে। এটা কোনো সাধারণ ব্যাপার নয়। এখানে সিভিল এভিয়েশন, জাতীয় নিরাপত্তা এবং ভারতের সার্বভৌমত্ব যুক্ত। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সিভিল এভিয়েশন মন্ত্রণালয়ের এখতিয়ারের মধ্যে পড়ে এবং তারা যে কোনো সময় কোনো কারণ ছাড়াই সিকিউরিটি ক্লিয়ারেন্স প্রত্যাহার করতে পারে। এরপর তুষার মেহতা স্যার আরো বলেন, যেখানে জাতীয় নিরাপত্তার প্রশ্ন আসে সেখানে প্রপোর্শনালিটি ডক্ট্রিন মোটেই প্রযোজ্য হয় না। হুমকি যতটা বড়, রিয়াকশনও ততটাই বড় হবে। যদি হুমকি সামান্য হয় তবুও সরকার চরম করা বা আক্রমণাত্মক পদক্ষেপ নিতে পারে, কেননা শত্রুর 10খানা চেষ্টা থেকে তাকে সফল হতে হয় মাত্র একবার এবং আমাদের নিরাপত্তা সংস্থাগুলোর 10টার মধ্যে 10 বারই সফল হতে হয়, একবারও ব্যর্থতা সুযোগ নেই। সরকার কেন সিকিউরিটি ক্লিয়ারেন্স বাতিল করেছে তা জানানো হয়নি। এই বিষয়ে তুষার মেহতা স্যার আদালতে বলেন, সিভিল এভিয়েশনের নিরাপত্তা জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত, সেই জন্য কেন ক্লিয়ারেন্স বাতিল করা হলো সেটা কোম্পানিকে জানালে দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হতে পারে। আদালত যখন জানতে চায় ঠিক কি সেই সিক্রেট ইনপুট যার কারণে সেলভি এভিয়েশনের সেই ক্লিয়ারেন্স বাতিল হয়েছে, তো তখন তুষার মেহতা স্যার বলেন তিনি তা প্রকাশ্যে বলতে পারবেন না, বরং সিল করা খামে সেই গোপন তথ্য আদালতে জমা দিতে পারবেন। তিনি সেই সিল করা গোপন কাগজপত্র বিচারকের সামনে পেশ করেন। এই সময় বিচারক মন্তব্য করে কোম্পানির আইনজীবীকে বলেন, বেটার লেট দ্যান সরি, অর্থাৎ দেরি করে সাবধান হওয়া ভালো, পরে গিয়ে আফসোস করাচ্ছে। আদালত মামলার প্রথম দিনে কোনো রায় দেয়নি। শুনানি দেখেই বোঝা যাচ্ছে যে সরকার পক্ষ শক্তিশালী অবস্থানে আছে। পরবর্তী শুনানি 21 মে নির্ধারিত হয়েছে, যেটা হচ্ছে আজকে। একদিনের মধ্যে সরকার যে সিল করা খামে তথ্য জমা দিয়েছে তার উপর আদালত বিবেচনা করেছে। তো এখন দেখা যাক শেষ পর্যন্ত এই মামলায় কি হয়। আমরা সেই শুনানিকেও কভার করব। সেই জন্য যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে নিন। অবশ্যই চোখ রাখতে হবে রহস্য বাংলার পর্দায়। এই মামলা এখন আন্তর্জাতিক স্তরেও বেশ গুরুত্ব পাচ্ছে। ওই তুর্কিশ কোম্পানি জড়িত থাকার কারণে তুর্কির নিউজ চ্যানেলগুলো সেটাকে কভার করছে। পরবর্তী আপডেট রয়েছে ভারত এবং পাকিস্তানকে নিয়ে। খবর এসছে আটারি ওয়াঘা বর্ডারে যে বিটিং রিট্রিট সেরিমনি হতো তা আবার শুরু করা হয়েছে। হুসাইনিওয়ালা ফিরোজপুর বর্ডারেও যে ফ্ল্যাগ মিটিং সেরেমনি হতো সেটাও পুনরায় শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। তবে এইবারে সেরিমনি আগের মতো হবে না। দুই দেশে সেনারা একে অপরের সঙ্গে হাত মেলাবে না। ফটক পুরোপুরি বন্ধ থাকবে। ভারত তার সাইডে প্রোগ্রাম করবে এবং পাকিস্তান তার সাইডে। তা আপনার কি মনে হয় পেহেলগাম হামলার 1 মাসের মধ্যে পাকিস্তানের সঙ্গে
সঙ্গেই বর্ডার সেরিমনি আবার শুরু করা কি ঠিক সিদ্ধান্ত? হ্যাঁ নাকি না নিচে কমেন্টে আপনার মতামত জানান। এরপর আপডেট রয়েছে ভারত এবং বাংলাদেশকে নিয়ে। সম্প্রতি ভারত সরকার বাংলাদেশ থেকে আমদানি হওয়া পণ্যের ওপর রেস্ট্রিকশন আরোপ করেছে। এই নিয়ে বাংলাদেশ সরকার স্টেটমেন্ট দিয়েছে এবং ভারতের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছে। বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের কমার্স অ্যাডভাইজার শেখ বাসরুদ্দিন বলেছেন তারা ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে চান। ভারত সরকার কোনো আগাম বার্তা না দিয়ে একতরফা সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশকে এই তথ্য মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া থেকে জানতে হয়েছে। শেখ বাসরুদ্দিন বলেন, বাংলাদেশ যেই রেস্ট্রিকশন দিয়েছিল তা ছিল প্রতিযোগিতার মান বজায় রাখার জন্য। ভারতের বাজার অনেক বড় এবং ভারত একটা ধনী দেশ, এটা বাংলাদেশের বক্তব্য। বর্তমানে বাংলাদেশের সুর অনেকটাই নরম হয়েছে এবং তারা ভারতের সঙ্গে টেবিলে বসে আলোচনা করতেও আগ্রহী, কারণ সম্প্রতি ভারতের আরোপ করা রেস্ট্রিকশন বাংলাদেশের সরকারের এবং ব্যবসায়ীদের 770 মিলিয়ন ডলারের ক্ষতি ডেকে এনেছে, যা ভারতীয় মুদ্রায় 6500 কোটি টাকা। এই ক্ষতির কারণেই বাংলাদেশ এখন ভারতের কাছে নরম মনোভাব দেখাচ্ছে এবং আলোচনা চাই। পরবর্তী আপডেট চীনকে নিয়ে খবর এসছে, ভারত ইন্দাস ওয়াটার ট্রিটি সাসপেন্ড করার পর চীন এখন পাকিস্তানকে রক্ষা করতে মাঠে নেমেছে। পাকিস্তানে যেসব জায়গায় চীনা কোম্পানির মাধ্যমে ড্যাম নির্মাণ প্রকল্প চলছে সেগুলো দ্রুত গতিতে সম্পন্ন করার আদেশ দেওয়া হয়েছে, যাতে পাকিস্তানের জলের মজুত ক্ষমতা দ্রুত বৃদ্ধি পায় এবং ভারত তাকে জলের মাধ্যমে ব্ল্যাকমেল করতে না পারে। পরবর্তী আপডেট রয়েছে রাজধানী দিল্লি থেকে। দিল্লিতে প্রধানমন্ত্রী মোদী রেসিডেন্সের পাশে একটা অফিসিয়াল রোড আছে যার নাম মুস্তাফা কামাল আতাতুর্ক রোড। তিনি ছিলেন তুর্কির প্রতিষ্ঠাতা এবং প্রথম প্রেসিডেন্ট। অটোমান সাম্রাজ্যের ধর্মীয় পরিচয়কে দূরে সরিয়ে তুর্কিকে একটা সেকুলার রাষ্ট্র বানানোর ভিত্তি গড়ে তুলেছিলেন তিনি। শিক্ষা, শাসন ব্যবস্থা এবং নারীর অধিকার নিয়ে তিনি বহু সংস্কার করেছিলেন। জওহরলাল নেহেরু এবং সুভাষচন্দ্র বসু তার প্রশংসক ছিলেন। এরপর এরদোগানের আগমনের আগে পর্যন্ত তুর্কি এবং ভারতের সম্পর্ক ভালোই ছিল। এই কারণেই ভারতের সরকার দিল্লিতে এই রোডটার নাম মুস্তাফা কামাল আতাতুর্ক রোড রেখেছিল। একইভাবে তুর্কি ও আঙ্কারায় একটা রোডের নাম মহাত্মা গান্ধীর নামে রেখেছে। কিন্তু এখন দিল্লির চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রধানমন্ত্রী দপ্তরে একটা পত্র লিখেছে যেখানে তারা দাবি করেছে আতাতুর্ক রোডের নাম পরিবর্তন করে ব্রহ্মস মার্গ রাখা হোক, যাতে দেশে সামরিক শক্তির পরিচয় হয়। কারণ তুর্কি পেহেলগাম হামলার পর পাকিস্তানকে সমর্থন করেছে, তাই তারা আমাদের শত্রু এবং সেই জন্যই নামের সাইনবোর্ডটা সরিয়ে ফেলাই ভালো। এইভাবে তুর্কিকে একটা কড়া বার্তা দেওয়া সম্ভব হবে, এমনটাই দাবি চেম্বারে এবং চাহিদাটা যুক্তিযুক্ত। কিন্তু তবে মোদী সরকার আদৌ এই সিদ্ধান্ত নেবেন কিনা তা বলা মুশকিল। তবে আপনার কি মনে হয় অবশ্যই লিখবেন কমেন্টে। মুস্তাফা কামাল আতাতুর্ক রোডের নাম বদলে ব্রহ্মস মার্গ কি রাখা উচিত, হ্যাঁ নাকি না? দেখতেই পাচ্ছেন কিভাবে প্রতিটা 24 ঘন্টায় জিওপলিটিক্সে বিশাল বিশাল পরিবর্তন আসছে। কেউ নিজের সিদ্ধান্ত বদলাচ্ছে তো কেউ আবার ব্ল্যাকমেল করছে। সবাই একে অপরকে টেক্কা দেওয়ার জন্য এক দেশ অন্য দেশকে নিচে টেনে নামাচ্ছে। সেই জন্য ভারতের সামনে আসছে নতুন নতুন চ্যালেঞ্জেস এবং আমাদের মোদী সরকারও সেগুলো ভীষণ দক্ষভাবেই হ্যান্ডেল করছেন। সেই জন্য আমরা এই প্রতিটা বিষয়ের দিকে নজর রাখছি। বিশেষ আপডেট পেলেই আপনাদের সামনে নিয়ে আসছি। দরকার শুধু একটু সাপোর্টে, বেশি কিছু না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের এবং নিচে একটু কমেন্ট করবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।